সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধারকৃত এসব পাথর পরে ভোলারহাটের সাদা পাথর এলাকা ও ধোলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়। সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। প্রতিনিধি মিনাল কান্তি দাস ও হুমায়ুন আহমেদের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে 12,000 ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। পাথর লুটের ঘটনায় 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি। এ সময় লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। বর্তমানে বিরানভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট জাফলং এর 0 পয়েন্ট। গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে পাথর লুটের মহোৎসব। এতে জনপ্রিয় এই পর্যটন স্পটটি সৌন্দর্য হারাচ্ছে। ভোলাগঞ্জে অলরেডি লুটপাট শুরু হয়ে গেছে। যে লুটপাটের কারণে আমাদের ভোলাগঞ্জের সৌন্দর্য বিলুপ্তির পথে। ভোলাগঞ্জে যে সাদা পাথর ছিল এগুলো সবাই উড়িয়ে নিতেছে। এরকম কাজে জাফলংয়ের পাথর এই দিক দিয়ে না আসে, এখানে পুরো সৌন্দর্য পুরো নষ্ট করে ফেলছে। পর্যটক থাকবো কেমনি? এখন আমার থেকে মনে হয় 10% পর্যটক আছে, ভবিষ্যতে 0% হয়ে যাবে। এখনই যদি এগুলা রোধ না করা যায় এবং শক্ত হাতে প্রতিহত না করা যায়, তাহলে আমাদের পর্যটন শিল্পে বিশেষ করে সিলেটের বিপর্যয় নেমে আসবে। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। লুটপাট বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের এখানে যেই সব বিষয় দেখবে সেগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে। আজকে থেকে তারা কাজ শুরু করবে। ফলপ্রসূ বলতে শুধু তো এক জায়গায় পাথর নেই, আরও অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। দায়িত্ব যেহেতু আমাদের, সেহেতু আমরা সেই হিসাবেই কাজ করে যাচ্ছি। দায়িত্বশীল আচরণই আমরা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আগামী 17 আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ঘটনার তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও, কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। চানখারপুল মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষীর নিরাপত্তা হুমকি নিয়ে কর্মরত প্রতিষ্ঠান প্রধান ও পুলিশকে সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষীর বিপক্ষে কোনো ব্যানার পোস্টার থাকলে তা সরিয়ে নিতে নির্দেশ এবং চানখারপুলের ঘটনা তদন্তে 3 সদস্যদের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালী বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ তামিম। দুটি ট্রাইব্যুনাল, সেখানে অলরেডি 5টি মামলা বিচার পর্যায়ে আছে। 2টি মামলার সাক্ষী শুরু হয়েছে, বেশ কিছু সাক্ষীও হয়েছে এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। নির্বাচন নিয়ে যারা তালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, তাই ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু আরো বলেন, গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া, এর মধ্যেই নির্বাচন হতে হবে। গণহত্যার বিচার
এবং টাকা ফেরত আনা, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই সব থেকে বড় কাজ। সেই জন্য বন্ধুরা, আজকে স্পষ্ট করে বলি, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে 16 বছর নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে, এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনিয়ম করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ইশতিয়াক আজিজ উলফাত বলেন, টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জেলা কমিটি দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের সদস্যদের পাশাপাশি অমুক্তিযোদ্ধাদেরও সদস্য করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ থেকে পদত্যাগ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কয়েকজন সদস্য মিলে শোনা যায় টাকার বিনিময়ে তাদের ইচ্ছামাফিক জেলা কমিটি সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ কমিটিগুলি আওয়ামী ফ্যাসিস্ট দলের সদস্য ও অমুক্তিযোদ্ধা নিয়ে তৈরি করা হচ্ছে। উদাহরণস্বরূপ লালমনিরহাট, ঝিনাইদহ এবং খুলনা জেলা উল্লেখযোগ্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের পক্ষ থেকে এহেন কার্যকলাপের ঘোর নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ করছি। উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ অন্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবর বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার 7টি ইউনিয়নে বন্যা কবলিত হয়ে পড়েছে। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 3 দিনের টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও আমন ধানের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। সকাল 6টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে এবং সকাল 9টায় 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি যেভাবে বাড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষজন। অবিরাম ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পাউবর বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির উত্তাল ঢেউয়ের প্রবল চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তিস্তার তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে। বানের পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ ও হাজার হাজার একর জমির চলতি রোপা আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়েছে। এরই মধ্যে পদ্মার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে বিপদসীমার চেয়ে মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বিশেষ করে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী 2টি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ওই এলাকার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
তবে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও 14 আগস্ট থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ দুপুর 12টা থেকে যমুনা সেতু অবরোধ করেছে। যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকার সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। তারা আরও জানান, আন্দোলন ততদিন চলবে যতদিন না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে বিক্ষোভ করেছে। এতে প্রায় 40 মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল 10টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা পাশের রেললাইনে অবস্থান করেন। এরপর সকাল 11টার দিকে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। পরবর্তীতে বেলা 11টা 40 ট্রেনটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, গত 13ই আগস্ট ও আগামীকাল 15ই আগস্টে ঢাকা মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ারিং পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিট করায় পরীক্ষা স্থগিত করে। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পূর্ণ বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, তারা নতুন কোনো দাবি উত্থাপন করেননি, বরং দীর্ঘদিনের প্রাপ্য অধিকার ও সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাসস্থান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা বহু বছর ধরে চালু থাকলেও সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থীর বিরোধিতার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বন্ধ করে দিয়েছে, যা অমানবিক বলে মন্তব্য করেন তারা। রাজধানীর প্রায় প্রতিটি সড়কেরই বেহাল দশা। ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমাট বেঁধে থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন প্রাণ, কেউ বা পঙ্গুত্ব বরণ করার ঘটনা রয়েছে অহরহ। তবে এই দুর্ঘটনার গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ বলেন, সন্ধ্যা নামলে প্রতিটি সড়ক পরিণত হয় এক একটি মৃত্যুকূপে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। রাজধানীর অধিকাংশ ব্যস্ততম সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়কগুলোর বেহাল অবস্থায় নাবিশ্বাস এলাকাবাসীর। ভাঙ্গা রাস্তা সংস্কার করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় যেমন পাল্লা দিয়ে বাড়ছে যানজট, তেমনি হতাহতের সংখ্যাও কম নয়। বিশেষ করে তেজগাঁও, বিজয় সরণি, যাত্রাবাড়ি, মুগদা, বনশ্রী, রামপুরা, মৌচাক, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কারণবাজার, সাতরাস্তা, হাতিরঝিল সহ অলিতে গলিতে প্রতিটি সড়কে যেন খানাখন্দে ভরা। তাই তো ক্ষোভ আর আক্ষেপের যেন কমতি নেই নগরবাসীর। এরকম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম খানাখন্দের কাছে মানুষের অনেক ভোগান্তি হয়, কষ্ট হয়। বৃষ্টির মধ্যে তো আরো অনেক সমস্যা, যানজট লেগে যায়। ঢাকা শহর একটা ভাঙতির কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে, পানি জমে থাকে, আমরা কিছু দেখি না, গাড়ি নামাই দিয়ে হুট করে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই যে ভাঙ্গা রাঙ্গা মনে করেন, আমরা সাধারণ মানুষ যেরকম আডি মনে করেন, এরকম তো চলার মতো না রাস্তাঘাট। মানে ঢাকা কোন যাত্রাবাড়ির তো আরো অবস্থা খারাপ। তিলোত্তমা ঢাকার ব্যস্ততম এসব সড়কের পরিস্থিতি নিয়ে বিচলিত পরিবহন চালকরাও। তারাও সড়কে খানাখন্দের কারণে নিয়মিত পড়ছেন নানা বিড়ম্বনায়। কারণ বাজার রেলগেটে পুরো ভাঙ্গা, এই ভাঙ্গার জন্য আমরা মালিকের কথা শুনি, মানে মালিক বলে বাদে যাও কেন। উপরে যে ফ্লাইওভারটা আছে এখানটা ম্যাক্সিমাম জায়গায় ভাঙ্গা, আমাদের তো এক জায়গায় ভাঙ্গা বাসাই থেকে আরেক জায়গায় পড়া লাগে। যাত্রাবাড়ি আবার এই রামপুরা আবার এই যে তেজগাঁও, তো সুন্দর একটা এলাকা তেজগাঁও, এই দেখেন ভাঙ্গা চূড়া। আর ওই মুখের মাঝে এত ভাঙ্গা,
গাড়ি পল্লি হয়ে যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক যেন হয়ে ওঠে এক একটি মৃত্যুকূপ বলে অভিমত বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নওয়াজ। যখন এই গর্তটা বড় হয় বা গর্ততে পড়ে একজন মানুষ মারা যায় তখন দেখা যাচ্ছে বা আহত হয় তখন দেখা যাচ্ছে যে এটাকে ঠিকঠাক করছে, অথচ কিন্তু মেইনটেনেন্স বাজেটের আওতায় যদি রেগুলার এটাকে নিয়মিত তত্ত্বাবধান করে কোনো গর্ত ভাঙাচোরা হলে ঠিকঠাক করে ফেলতো, হয়তো বা এই দুর্ভোগ বা দুর্ঘটনা বা প্রাণহানি হয়তো কমানো যেত। তবে এ সমস্যা থেকে উত্তরণের পথ দেখান বুয়েটের এই দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ। যদি মেইনটেনেন্স বাজেট ঠিকমতো করা হয় এবং যদি নজরদারি রাখা হয় এবং যদি অবহেলা না করা হয়, রাস্তা গর্তের পরিমাণ অনেক কমিয়ে একটা স্বাচ্ছন্দ্যের যাত্রা এবং নিরাপদ যাত্রা দেওয়া সম্ভব। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এভাবে খানাখন্দে ভরে থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকছে, যার ফলে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগ এবং বিড়ম্বনার মুখে। তাই নগরবাসীর প্রশ্ন, এই থেকে কি পরিত্রাণের কোনো পথ নেই? অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায় নাম থাকা বৈধ শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তিনি বলেন, কোনো শিক্ষার্থী অপরাধের সাথে জড়িত থাকলে ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থিতা বাতিলের এখতিয়ার আছে কমিশনের। ইলিয়াস মাদবরের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। প্রতিনিধি নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন ভোটার। মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে 18 আগস্ট পর্যন্ত। ডাকসু নির্বাচনের মাধ্যমে সকল সংকটের সমাধান চায় সাধারণ শিক্ষার্থীরা। যে ছাত্রদের কথা ভাবে, ছাত্রদের জন্য করবে, আমরা চাই এমন প্রার্থীরাই নির্বাচন করুক যারা ভালো কাজ করতে চায়, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, তারাই আসুক। ভার্সিটিতে ক্যাম্পাস রাজনীতি থাকুক, সমস্যা নেই, কিন্তু হল রাজনীতি যাতে কোনোভাবেই না আসে, যাতে কেউ আমাদের সিট বাণিজ্য করতে না পারে। আমাদের কল্যাণের স্বার্থে যারা কাজ করবেন এরকম একজন প্রার্থীকে আমরা এবার নিজ থেকেই নির্বাচিত করতে পারবো। নির্বাচিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার অঙ্গীকার দিচ্ছেন প্রার্থীরা। প্রত্যেকটা হলে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, সবগুলো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা মনোনয়ন ক্রয় করতে এসেছে তাদের যেন তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের পূর্ববর্তী কোনো অনৈতিক বা কোনো খারাপ কাজ আছে কিনা তার সাথে জড়িত সেগুলো যেন দেখে। আমাদের হলে নানান সমস্যা রয়েছে, আমার মূল লক্ষ্য হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে কাজ করা। যদি আমি নির্বাচিত হই তাহলে অবশ্যই আমার টার্গেট থাকবে আমি যেন সুষ্ঠুভাবে ঢাকা ইউনিভার্সিটির স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় না বলেও জানান তিনি। আমরা দেখতেছি তার আইডিয়া আছে কিনা, সে বৈধ কিনা, সে যে দলের হোক কিছু আসা যায় না, সে ফর্ম তুলতে পারবে। এখানে যখন আসে ছাত্ররা ফর্ম তুলতে, সে এক একটা ইন্ডিভিজুয়াল ছাত্র, তার কোনো দলীয় পরিচয় থাকে না, মার্কও থাকে না। জুলাই গণ অভ্যুত্থানে বিরোধিতায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বাতিল হবে প্রার্থিতা। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকা নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র রাজনীতি তৈরিতে ডাকসুর বিকল্প নেই। সবকিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। মধ্যস্থভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসতে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এবছরের ন্যায় 2026 সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোন হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। কোন মানের ঘরে রাখবেন, কোন মানের খাবার দিবেন, ট্রান্সপোর্টেশন কত থেকে কত, এগুলো চুক্তি করতে হয়। মধ্যস্বত্বভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। সব লোক চলে আসছে,
সমস্ত হাজিরা, 15 জন হাজি অসুস্থ হসপিটালে রয়েছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব, হাজি কিন্তু আপনার। আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছি।